আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা শুরু করি। আজকে আমাদের লাস্ট ক্লাস পরিপাক ও শ্বসনের। হ্যাঁ, বের করো 168 পৃষ্ঠা। 168। এখানে কিন্তু শ্বসন কাকে বলে এটা জ্ঞানমূলক বিষয় হিসেবে আসছে। হ্যাঁ, শ্বসন কাকে বলে জ্ঞানমূলক বিষয় হিসেবে আসছে। তাহলে কি বলছে যে প্রক্রিয়ায় পরিপাকিত খাদ্যসার আন্তিক এপিথেলিয়াম মানে কি অন্ত্র, তাই না? অন্ত্র বলতে কি বোঝায়? এই মনে আছে কিনা বলো, রোহান বলো। আরে আর কোইনি কই হ্যাঁ বলো, সুজয় বলো। অন্ত্র বলতে কি বোঝায়? অন্ত্র নারীগুলি। হ্যাঁ, এটা কতটুক থেকে কতটুক পর্যন্ত অন্তর হয়? অন্ত্র কোথা থেকে কত পর্যন্ত? পায়ু পর্যন্ত। আর কোথা থেকে শুরু? হ্যাঁ, উদর থেকে পায়ু পর্যন্ত। তো আসলে শ্বসনের কাজটা তো এই জায়গাতেই হয়, ওই জন্যই বলছে আন্তিক এপিথেলিয়াম, তাই না? অন্ত্রের মধ্যে যে ভিতরের দিকে যে কোষগুলো আছে তারা এপিথেলিয়াম কোষ, সেইখানে রক্ত প্রবাহ থাকে আর লসিকা নালী থাকে, তারা মূলত শ্বসনের কাজটা করে। এই জন্য বলছে যে যে প্রক্রিয়ায় পরিবেশিত খাদ্যসার আন্তিক এপিথেলিয়ামের মাধ্যমে রক্ত প্রবাহ ও লসিকায় প্রবেশ করে। খাদ্যসারগুলো, তাই না? যা যা হজম করলো, যেমন শর্করাগুলা গ্লুকোজ হয়েছে, লিপিডগুলা চর্বিগুলা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়েছে, প্রোটিনগুলা অ্যামাইনো অ্যাসিড হয়েছে, তাই না? এই জিনিসগুলা এপিথেলিয়াম কোষের মধ্যে প্রবেশ করে পরবর্তীতে সেটা কোথায় চলে যায়? রক্ত জালিকাতে চলে যায়, লসিকা নালীতে চলে যায়। এই যাওয়াটাই হচ্ছে শ্বসন। এখন থেকে এখানে কিছু এমসিকিউ আছে দ্বিতীয় নম্বর প্যারায়, যে দ্বিতীয় নম্বর লাইন, দ্বিতীয় নম্বর প্যারায় ক্ষুদ্রান্তে আবরণ ভাঁজ হয়ে যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, সেই অভিক্ষেপটা কত মিলিমিটার? 0.1 মিলিমিটার। এগুলো আমরা মনে রাখবো। তারপরে দেখো মানুষের চতুর্থ নম্বর লাইন, মানুষের ক্ষুদ্রান্তে প্রায় 50 লক্ষ ভিলাই এবং প্রতি বর্গ মিলিমিটারে 10 থেকে 40 থাকে। ভিলাই মানে হলো আঙ্গুলের মতো অভিক্ষেপ। ভিলাই মানে আঙ্গুলের মতো অভিক্ষেপ, মানে এরকম। ধরো যে আমাদের হলো এই ক্ষুদ্রান্ত আছে না, ক্ষুদ্রান্তের মধ্যে এসি অফ করে দাও। আমরা আছে না সে জব মানে বাতাসটা এখানে আসছে তো। ও আচ্ছা, তাহলে এটা হলো ভিলাই। হ্যাঁ, এরপরে দেখো যে ভিলাইয়ের সমান্তরাল মোট ক্ষেত্রফল প্রায় হলো 10 বর্গ মিটার। এটুকু পর্যন্ত এমসিকিউ। তারপর মনে রাখতে হবে লাস্ট লাইনটা, যে আমাদের এপিথেলিয়াম কোষগুলো আসলে পানি, খনিজ লবণ, খাদ্যসার ইত্যাদি শোষণ করে। এরপরে আমাদের হচ্ছে এই যে শ্বসন প্রক্রিয়া, এটা হলো সৃজনশীলের জন্য শিক্ষণফলের মধ্যে আছে। যদি খুব কম আসে তাহলে আসতে পারে, শুধু পয়েন্টগুলো মুখস্থ করতে হবে। পয়েন্টগুলো মুখস্থ করলে বাকিগুলো বানায় লেখা যাবে। হ্যাঁ, যেমন ধরো কার্বোহাইড্রেট বা শর্করা শোষণ। তো কার্বোহাইড্রেট শোষণটা কি ডাইরেক্ট হয়? তা তো হয় না, তাই না? আমরা যে কার্বোহাইড্রেট খাই, আমরা কিন্তু বড় বড় কার্বোহাইড্রেট অণু খাই, যেমন স্টার্চ, তাই না? ভাত, রুটি, এগুলো তো বড় বড় কার্বোহাইড্রেট অণু, তাই না? তো বড় বড় কার্বোহাইড্রেট অণুগুলো যে আমরা খাই, এটা তো সরাসরি আমাদের রক্ত শোষণ করতে পারে না, তাই না? তাহলে এগুলো কি হতে হবে? গ্লুকোজ, ফ্রুক্টোজ এরকম হতে হবে, তাই না? ল্যাকটোজ, এই যেগুলো মোনোস্যাকারাইড অবস্থায় যখন তৈরি হয় তখন আমাদের রক্ত এটাকে শোষণ করে, তাই না? তাছাড়া কিন্তু শোষণ করতে পারে না। তাহলে আমরা মনে রাখবো কার্বোহাইড্রেট বা শর্করা শোষণে কি কি শোষিত হয় এগুলো লিখলেই হয়ে গেল, যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ ইত্যাদি শোষণ হয়। এরপরে প্রোটিন বা আমিষ শোষণ, এই জিনিসটাও তো আমরা জানি কিভাবে শোষণ হবে। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আকারে, তাই না? যখন পরিপাকতন্ত্রে পরিপাকের ফলে অ্যামাইনো অ্যাসিড হবে, অ্যামাইনো অ্যাসিড অবস্থায় এগুলো আমাদের শোষণ হবে। তাহলে এটা হলো প্রোটিন বা আমিষ শোষণ। তবে মনে রাখতে হবে যে সবথেকে বেশি শোষণ হয় কিন্তু আমাদের ইলিয়ামে, তাই না? উপরে আছে জেজুনাম, তার নিচে হলো ইলিয়াম। সবথেকে বেশি শোষণ হয় ইলিয়ামে, জেজুনামে অনেক কম শোষণ হয়। হ্যাঁ, ঠিক আছে। সবথেকে বেশি পরিপাক হয় কোথায়? ডিউডেনামে। বলো তো সবথেকে বেশি পরিপাক ডিউডেনামে হয় কেন? সবথেকে বেশি ডিউডেনামে পরিপাক হয়, কারণটা কি? ডিউডেনামে সবথেকে বেশি পরিপাক হয় কেন? সবথেকে বেশি পরিপাক ডিউডেনামে হয় কেন? হয় সবথেকে বেশি পরিপাক ডিউডেনামে, বলো দেখি। সবচেয়ে বড়, হ্যাঁ, ডিউডেনামে বেশি। হ্যাঁ বলো। আচ্ছা, এখন যেমন ধরো যে যদি আমি বলি যে ইউক্রেন কেন এতদিন টিকে আছে? রাশিয়া এত শক্তিশালী দেশ,
এর কারণ সাপোর্ট দেওয়ার অনেক দেশ আছে, তাই না? যখন অনেকগুলো দেশ সাপোর্ট দিচ্ছে না, ডিউডেনামের মধ্যে সাপোর্ট দেওয়ার ওরকম অনেক দেশ আছে। দেশ বলতে ডিউডেনামের পাশে আছে কি দেখো, অগ্ন্যাশয়, তাই না? ডিউডেনামের পাশে আছে কি, জকটিন। তাহলে এইসব জায়গা থেকে অনেক সাহায্য সহযোগিতা আসছে না, অগ্ন্যাশয় থেকে সব ধরনের ইঞ্জিন আসছে না। এই জন্য ডিউডেনামের সব থেকে বেশি পরিবার হয়, এটা মনে রাখতে হবে। এটার কারণে তাই ওর সাপোর্ট দেওয়ার ব্যবস্থা বেশি আছে, ঠিক আছে? এই জন্য ডিউডেনামের সব থেকে বেশি পরিবার হয়। এটা ক্ষয়ের জন্য যদি আসে, না ক্ষয় আসে, এটা লিখবা যে ডিউডেনাম হচ্ছে আমাদের, প্রথমে লিখবা ডিউডেনাম আমাদের অন্ত্রের একটি অংশ, এবং অন্ত্রের প্রথম অংশ যে জায়গায় আছে আমাদের যকৃৎ এবং আমাদের যকৃৎ এবং আমাদের হচ্ছে অগ্ন্যাশয়। তারপরে একটু বড় করে লেখার জন্য লিখতে পারো যে আমরা জানি অগ্ন্যাশয়ের মধ্যে তিন ধরনের খাবার পরিপাকের এনজাইম আছে, তিন ধরনের খাবার পরিপাকের এনজাইম আছে। তারপরে লিখবা তিন ধরনের খাবার কি, শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড বা চর্বি বা তেল জাতীয়, তাই না? তো এই সব কিছু কিন্তু অগ্ন্যাশয় থেকে আসে। এই সব পরিপাকের এনজাইম কি অগ্ন্যাশয় থেকে আসে। আবার আমরা জানি যত এনজাইম আসে এবং পাকস্থলী থেকে অ্যাসিড রূপে যে খাবারগুলো আসে, সেই খাবারগুলোকে যদি প্রশমিত না করে, ক্ষারীয় না করে, তাহলে কিন্তু খাবারগুলো আবার হজম হবে না, সেই সাপোর্টটা আসে যকৃৎ থেকে। তো এই সব কারণে সবথেকে বেশি পরিপাক হয় ডিউডেনামে, কারণ ডিউডেনামের কাছেই আছে দুই ধরনের গ্রন্থি, খুব কাছাকাছি আছে, সাপ্লাই খুব বেশি পাই, এই জন্য এখানে সবথেকে বেশি পরিপাক হয়। আর অন্যগুলাতে একটু দূরে, তার মানে পরিপাক কমে যাবে, কারণ সেখানে সাপোর্ট দেওয়ার কিছু নাই, তাই না? সাপোর্ট দেওয়ার কিছু নাই, ঠিক না? যেমন আমাদের যদি মায়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়, আমাদেরকে কিন্তু ইন্ডিয়াও সাপোর্ট করবে না, কারণ হচ্ছে যে এর কারণটা কি, তার প্রমাণ পাওয়া যায় কেন ইন্ডিয়া সাপোর্ট করবে না। বলি কেন করবে না, ইন্ডিয়া সাপোর্ট কেন করবে না, তার প্রমাণ ইন্ডিয়া নিজে দিয়েছে। জাতিসংঘে হচ্ছে এই রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে ভোটাভুটি হয়েছে। তার মধ্যে 140টা দেশের মধ্যে 135টা দেশ বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল, কিন্তু ভারত আর চীন বাংলাদেশের বিপক্ষে অবস্থান করেছে। এর কারণটা হলো যে মায়ানমারের সাথেও ভারত এবং চীনের অনেক বাণিজ্যিক ব্যবসা আছে, হ্যাঁ? এইসব কারণে ওরা তো সবসময় কি দেখে, ওরা হলো সবসময় স্বার্থ দেখে আর কি। তো দুইবার ভোট হয়েছে, ভারত দুইবারই বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। তার মানে হচ্ছে যে এই জন্য অনেকে বলে কি যে বাংলাদেশের সাথে ভারতের ভালো সম্পর্ক, তবে সেটা চাকর আর মনিবের সম্পর্ক। কেন? যে কারণ দেখো যে মায়ানমার হচ্ছে অন্যায় করছে, তার জনগণ আমাদের দেশে আছে, তারপর ভারত হলো মায়ানমারের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে। তাহলে একদম প্রকাশ্যে লজ্জাও করেনি ভারতের, অথচ ভারতের জন্য অনেক কিছু করতে। এই জন্য বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ হলে বাংলাদেশকে সাহায্য করার মতো কোনো দেশ থাকবে না, একাই যুদ্ধ করবে বাংলাদেশ, একাই। এবং তারপরে বাংলাদেশ প্রস্তুত আছে, হ্যাঁ, এই হলো অবস্থা। কোনো লাগে আসে না, হ্যাঁ, কোনো দেশ কি আসে না, লাগে এদিকে কি আগায়, এদিকে কি আসে, এদিকে সব তিন দিকেই হচ্ছে ভারত, একদিকে না কোন দিক থেকে ছিল আছে না, সব জায়গায় না বলতে, হ্যাঁ, বলতে আসার স্যার বঙ্গোপসাগর আছে না, ওদিকে ভারত পার হয়ে আসতে হবে। ভারত যদি মায়ানমারের পক্ষে থাকে তাহলে কোনো দেশকে সাহায্য আসতে দেবে না। আচ্ছা, তাহলে দেখো এবার দেখো এই জায়গাটা একটু বুঝতে তোমাদের সমস্যা হবে, এটা একটু ভালোভাবে দেখো। লিপিড বা চর্বি শোষণ, এই জায়গাটা বুঝতে সমস্যা হবে। লিপিড বা চর্বি শোষণ তোমরা হেডলাইন দিবা, লিপিড বা চর্বি শোষণ, তারপরে পয়েন্টগুলো দিলে তারপরে বানায় লিখে প্রমাণ পাওয়া যায়। এখানে দেখো লিপিডগুলো তো জানি আমরা, তেল চর্বি, তাই না? এই জিনিসগুলো কিভাবে শোষণ হবে? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড ইত্যাদি, মানে পরিপাক হওয়ার পর এগুলো তৈরি হয়েছে। মনোগ্লিসারাইড মানে তো জানো, গ্লিসারলের সাথে একটা ফ্যাটি অ্যাসিড থাকে, তাহলে সেটা মনোগ্লিসারাইড। এদের মধ্যে গ্লিসারল ও অধিকাংশ ছোট ফ্যাটি অ্যাসিড ক্ষুদ্রান্তের রক থেকে সরাসরি সরল ব্যাপন প্রক্রিয়ায় বা নিষ্ক্রিয় শোষণ, তাই না? ভিলাসের প্রাচীরে শোষণকারী কোষে শোষিত হয় এবং সেখান থেকে পোর্টাল সংবন্ধতে বসে হয়। আমরা তো জানি পোর্টাল সংবন্ধ কোনটা, তাই না? যে শিরাটা উৎপন্ন হয়ে আবার হার্টে না যেয়ে যকৃতে গেছে, তাই না? ওটাকে পোর্টাল সংবন্ধ বলে না।
মনে আছে না পোর্টাল সম্পর্কে কথা? হ্যাঁ, পোর্ট মানে বন্ধ, সেখান থেকে। তাহলে অন্যদিকে বড় ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড উচ্চ লবণ সহযোগে মাইসিলি সরল বাংলা অর্থ কি জানো? গোলাকার কাঠামো। মাইসিলি সরল বাংলা অর্থ হলো গোলাকার কাঠামো, একটা গোলাকার কাঠামো তৈরি করে। হ্যাঁ, মাইসিলি সরল বাংলা অর্থ কি? গোলাকার কাঠামো। তাহলে ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড উচ্চ লবণ সহযোগে মাইসিলি নামক ছোট ছোট স্নেহকণা গঠন করে, যেগুলো হলো গোল গোল হয়। এগুলো কি হয়? গোল গোল হয়। এখন বলছে কোলেস্টেরল, চর্বি এবং দ্রাব্য ভিটামিন মাইসিলির অন্তর্গত থাকে। মাইসিলিটার মধ্যে কোলেস্টেরলও থাকে, চর্বিও থাকে, তবে গোল অবস্থায় থাকে, গোল গোল দ্রুত কণা তৈরি করে। এখন দেখো, এবার একটু খেয়াল করো, যে জায়গায় তোমাদের বুঝতে সমস্যা, কাইলোমাইক্রনের জায়গাটা কথা বলো। কাইলোমাইক্রনের জায়গাটা বুঝতে সমস্যা হবে। তার আগে এইটুকু পর্যন্ত আমরা এমসিকিউ হিসেবে করব। যেমন দ্বিতীয় নম্বর লাইনে পড়ব যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড। আর চতুর্থ নম্বর লাইন হলো বড় ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড পিত্ত লবণ সহযোগে মাইসিলি নামক ছোট ছোট স্নেহকণা গঠন করে। তাহলে মাইসিলির অন্তর্ভুক্ত ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড থাকে এবং পিত্ত লবণও থাকে, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, তারপর 3 এর বাদে দেখো, কোলেস্টেরল এবং ফসফোলিপোপ্রোটিনের মোড়কে আবৃত হয়ে কাইলোমাইক্রন নামক অপেক্ষাকৃত বড় বড় স্নেহকণা গঠন করে। এবার দেখো কাইলোমাইক্রন জিনিসটা কি? কাইলোমাইক্রন জিনিসটা হলো যে মাইক্রন মানে 1 মাইক্রন বোঝায়। মাইক্রন মানে কি বোঝায়? 1 মাইক্রন। যে কণাটা 1 মাইক্রন হয় সেটাকে বলা হচ্ছে মাইক্রন। আর কাইলো বলতে বোঝায়, কাইলো কথাটা আসছে কাইল থেকে। কাইল মানে হলো অন্ন রস। কাইল মানে কি? অন্ন রস, যেটা দেখতে দুধের মতো সাদা, যেটা দেখতে দুধের মতো সাদা। তো তাহলে কাইলোমাইক্রন হলো যে কাইলটা বা অন্ন রসটা, এর আয়তন 1 মাইক্রন যদি হয় তখন এর নাম হয় কাইলোমাইক্রন। মাইক্রন নাম কেন হয়েছে? দেখতে এটা 1 মাইক্রন, দেখতে কিসের মতো? 1 মাইক্রন হয়েছে। তাহলে এই খাদ্যরসটা 1 মাইক্রন সাইজের হয়েছে, 1 মাইক্রন সাইজের হয়েছে, তাই এর নাম কি? কাইলোমাইক্রন। বুঝছেন তো কি? তাহলে এই কাইলোমাইক্রন কি কি দিয়ে গঠিত? কাইলোমাইক্রন কোলেস্টেরল আর ফসফোলিপোপ্রোটিনের মোড়কে। তাহলে কাইলোমাইক্রন অপেক্ষাকৃত বড় বড় স্নেহকণা গঠন করে। এর একটু বড়, যেটা হলো 1 মাইক্রন। আচ্ছা, এরপরে দেখো, আরে পড়া ইউনিভার্স হ্যাঁ হ্যাঁ, এটা মাঝে ছুটি গেছে যে, এই যে জি ভাই, মাঝে ছুটি গেছে যে, জি না স্যার, এইগুলো আছে। আচ্ছা দেখো, এটা বেশি কঠিন না, আমরা আজকে শেষ করে দেবো। হ্যাঁ, আর আগামী দিন থেকে যেহেতু নতুন অধ্যায় শুরু হবে, ওটা পড়তেও ভালো লাগবে। হ্যাঁ, এটা পড়তে ভালো লাগবে, নতুন অধ্যায়, নতুনত্ব কিছু, এই জন্য পড়তে ভালো লাগবে। হ্যাঁ, আজকে শেষ হয়ে যাবে, আগামী দিন আমরা নতুন শুরু করব। আচ্ছা, এবার দেখো যে এই কাইলোমাইক্রনের কথা বলছে, এই সব স্নেহকণা একজোসাইটোসিস, একজো মানে বাইরে, কোনো কোষ থেকে বাইরে চলে যাওয়া। অন্য অবস্থা মনোযোগ দিতে হবে তো, হ্যাঁ তাই না? একজোসাইটোসিস মানে, একজো মানে কি? কোনো কিছু ভিতর থেকে বাইরে চলে যাওয়া, এটাকে বলা হয় একজোসাইটোসিস। একজোসাইটোসিস প্রক্রিয়ায় বাইরে বের হয়ে যাওয়া। এটা লাগবে না, তবে কাইলোমাইক্রন পর্যন্ত তোমরা এমসিকিউর জন্য মনে রাখবা। এবার দেখো পানি শোষণ। এখানে দ্বিতীয় নম্বর লাইন এমসিকিউর জন্য, সাধারণত প্রতি ঘন্টায় 200 থেকে 400 মিলিলিটার পানি শোষিত হয়। আর বৃহদন্তে পানি প্রবেশ করে, শোষিত হয় এবং শ্বসনের পর অবশিষ্ট পানি বৃহদন্তে প্রবেশ করে এবং আচ্ছা, এবার দেখো এরপর হলো খনিজ লবণ শোষণ। এটা তো বুঝতে পারবা, ভিটামিন শোষণ। আচ্ছা, ভিটামিন শোষণটা আগে আমরা জেনেছি, তাই না? এটা এডেক আর ডব্লিউবিসি, তাহলে এটা মনে রাখবা এইটুকু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটুকু আমরা শিল্পশীল হিসেবে পয়েন্টগুলো মনে করব, বাকিটা বানাই লিখব, ঠিক আছে? আচ্ছা, এবার পরের পৃষ্ঠায় এখানে শোষিত খাদ্যসার পরিণতি, এটা নাই, এখান থেকে করতে হবে না। তবে এখানে একটা স্টক আছে, এই এনজাইমের জন্য আসে না, সিলেবাসই না, এটা একটা স্টক আছে। দেখো এই স্টকটা এমসিকিউর জন্য পরীক্ষায় কিন্তু আসছে একবার। হ্যাঁ, পরীক্ষায় মানে সঠিক কোনটি? হ্যাঁ, এই শোষিত খাদ্যসারের পরিবহন ও পরিণতির প্রবাহ চিত্র, তাই তো? এই যে একটা এটা নাই বললেন না? না না, ওইটা না, ওই যে তার আগে দুইটা কথা, যেমন হলো না, এটা এমসিকিউর জন্য বলবো। হ্যাঁ, এটা এমসিকিউ।
আচ্ছা এবার দেখো এখানে কিছু এমসিকিউ আছে বৃহদন্তের, যেমন দেখো বৃহদন্তের দৈর্ঘ্য 1.5 মিটার, এটা ওইদিকেও পড়ছে। তারপরে বৃহদন্তের অংশ কোনটি বা অংশ নয় কোনটি এরকম আসে, সেজন্য এগুলো মনে রাখবো। সিকাম বৃহদন্তের অংশ, কোলন বৃহদন্তের অংশ, রেকটাম বা মলাশয় এটাও বৃহদন্তের অংশ, এবং কোলনের কয়টা অংশ সেটা মনে রাখবো, 4টি অংশ। এবার দেখো বৃহদন্তের প্রধানত যে কাজগুলা, বৃহদন্তের কাজ এটা কিন্তু ক্ষয়ের জন্য করতে হবে, বৃহদন্তের কাজটা ক্ষয়ের জন্য করতে হবে। তবে এখানে কিন্তু এমসিকিউ আছে গুরুত্বপূর্ণ, যেমন বৃহদন্তে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, প্রায় 500 প্রজাতির মিথজীবী ব্যাকটেরিয়া আছে, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তারপরে দেখো যে এরপরে মিথজীবী মানে তো জানো যে ব্যাকটেরিয়াগুলা, হ্যাঁ, আমাদের বৃহদন্তে বাস করে, ব্যাকটেরিয়ার উপকার হচ্ছে আবার আমাদের উপকার হচ্ছে, কারণ ওই ব্যাকটেরিয়া উভয়ের উপকার, হ্যাঁ, উভয়ের উপকার হলে সেটাই হলো মিথজীবী। পরজীবী মানে শুধুমাত্র বাস করে, হ্যাঁ, ওর উপকার মানে আমার উপকার। হ্যাঁ, এরকম। আরে হাইডার, ঠিক আছে, উভয়ের উপকার হলে সেটা হলো মিথজীবী। আচ্ছা তাহলে এখন দেখো ব্যাকটেরিয়ার ক্রিয়ার মধ্যে, হ্যাঁ, ব্যাকটেরিয়ার ক্রিয়ার মধ্যে ব্যাকটেরিয়া কি কি করে, এর মধ্যে দেখো ব্যাকটেরিয়া বৃহদন্তের সেলুলোজ, হেমিসেলুলোজ, অপত্য, পলিস্যাকারাইডকে গাজন ভেঙে কিসে কিসে পরিণত করে, অ্যাসিটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড ইত্যাদি। তারপরে হচ্ছে স্বল্পদ্রব্যী ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, মিথেন গ্যাস, আর লাস্ট একটা খুবই গুরুত্বপূর্ণ, বৃহদন্তে অবস্থিত ব্যাকটেরিয়া ভিটামিন কে। আচ্ছা তোমরা শুধু মনে রাখবে কোনটুকু, যে 1 নম্বর লাইনটা অর্থাৎ বৃহদন্তে 500 ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া আছে, আর লাস্ট লাইনটা মাদেরগুলো কখনোই আসেনি, এদের কিসে কিসে পরিণত হয় আসেনি কখনো, কিন্তু পরে রাখতে হবে, তাও আসেনি আবার দিতেও তো পারে, এই জন্য। হ্যাঁ, কিন্তু প্রথম লাইন, সেভাবে রিপিট করে একটা টপিক তো লিখবে। হ্যাঁ হ্যাঁ টপিক, আবার রিপিট বলতে কি এরকম, ধরো একবার যদি দিল এরকম যে নিম্নের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়, অনেক সময় দেখা যায় 1 বছর বাদ দিয়ে তারপরের বছরে আসে নিম্নের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, আগের বছরে দিয়েছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়, এবার দিয়েছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। আচ্ছা আমাদের রেটিনাতে যে এক্সাম ছিল ওখানকার কোশ্চেন এরকম প্যাটার্ন। হ্যাঁ, তোমরা আমার যে অ্যাডমিশন ব্যাচ শুরু হবে, মেডিকেল অ্যাডমিশন ব্যাচ শুরু হবে, ওইটার লেকচার সিটগুলা তোমরাও আর কি জোগাড় মানে নিতে পারো, নিয়ে এমনি তোমাদের সময় তো তখন আবার আপডেটেড হবে, মানে প্রতি বছরই নতুন নতুন করিয়ে দেবে, পুরাতনগুলোও তোমরা আর কি রাখতে পারো, মানে আর যে বই দিছে ওইগুলো তো পড়েই থাকবে। কাজে না, কিন্তু তোমরা যদি পড়ো আর কি তাহলে সুবিধা হলো যে অন্য বই তথ্যগুলো একটু জানা হলো, যখন এই বইগুলো পাশে ওই বইটা নিয়ে পড়বা তাহলে ভালো, পাশে বইটা নিয়ে রাখতে হবে। ওই বইটা পেজ গুলো যদি মানে এরকম কালারফুল করে ভালো করে তাহলে ভালো লাগবে। এরপরে নতুন আবার আবার কাজ শুরু করছি, তো নতুন বছরে কালার করব, মানে এই মোটামুটি নভেম্বর ডিসেম্বর লাগে। দর্শনধারী আমি এত ভালো হ্যাঁ স্যার, দর্শনধারী আমি এত ভালো। হ্যাঁ, এবার দর্শনধারী করতেছি অবশ্য, যে রঙিন করবো, এবার পেজগুলো রঙিন করবো, আর দর্শনধারী কাজ চলছে আর কি। স্যার ওইগুলো করতে ওই প্রথম বিষয়। হ্যাঁ, ও না, সত্য বলতে আমার বইটাতে সব আপডেটেড বইয়ের তথ্য থাকবে, এটাই। সেকেন্ড বার বইটা একটু আপডেটেড বেশি, মানে এটা একটু বেশি নতুন নতুন বই থেকে সেকেন্ড বার। আচ্ছা দেখো এবার দেখো শ্বসনের এখান থেকে, এই খেয়াল করো শ্বসনের এখান থেকে, শ্বসন হলো 70 থেকে 80% অভিসরণের মাধ্যমে বৃহদন্তে শোষিত হয়, এটা মনে রাখবো। আর শোষণ হয় হলো অজৈব লবণ, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফলিক অ্যাসিড, ভিটামিন বি আর কে, এটুকু মনে রাখবো। আচ্ছা মলত্যাগ থেকে কোনো কোশ্চেন হয় না, তবে একটা বিষয় মনে রাখবো, আমাদের মলত্যাগটা হয় মূলত এই যে এখানে একটা বলা আছে না, মলত্যাগের ব্যাপারটা যে ডেফিকেশন প্রতিরোধী ক্রিয়া, এই খেয়াল করো, মলত্যাগ থেকে কোশ্চেন হয় না, তবে এমনি বোঝার জন্য ডেফিকেশন প্রতিরোধী ক্রিয়া নামে একটা কথা আছে। হ্যাঁ, উপরে আছে ডেফিকেশন, এর বাংলা অর্থ হলো অপসারণের প্রক্রিয়া। ডেফিকেশন মানে হলো অপসারণের প্রক্রিয়া। তো আমাদের হলো আসলে রেকটামের মধ্যে, মলাশয়ের মধ্যে স্নায়ুতন্ত্র আছে, এই স্নায়ুতন্ত্রের ডেনড্রাইটগুলো খুবই অ্যাক্টিভ। এখানে মল এসে টাচ লাগলেই তখন হচ্ছে আমাদের ওই মলাশয়টা সমানে এমন এমন শুরু করে দেয়, এমন এমন হতে থাকে, খুব জোরে জোরে। হ্যাঁ, যার জন্য আমরা তখন দ্রুততার সাথে বুঝতে পারি আমাদের শরীর রুমে যাওয়া লাগবে, তাই কি না?
এটা আমরা বুঝি, তখন আমরা দৌড় দিই শুরু করি। যতই কাজ থাক দেখবা যে যদি চাপ শুরু হয়ে যায় তাহলে কিন্তু সব কাজ বাদ, তাই কিনা? হ্যাঁ, যদি জোরে আর কি হয় তাহলে ঠিক কি না? তুমি খাবার টেবিলে খুব ক্ষুধার্ত, খিদে লাগছে, এই সময় তুমি বসছো, আর যদি মল ওখানে চলে আসে তাই আমার এমন করবে, তুমি যখন দৌড় খাওয়া না, আগে আগে যাইতে হবে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, পরিপাক ও শোষণের মধ্যে পার্থক্য, তিনটা পার্থক্য করবা খাওয়ার জন্য। রাকিব আগে খাইলে রাখি আচ্ছা, এবার স্থূলতা কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ, মানে এটা বোর্ড পরীক্ষা অনেকবার আসছে, স্থূলতা কাকে বলে? আদর্শ দৈহিক, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এটা যদিও অঙ্ক আসে না, এটা তোমাদের সিলেবাসে নাই, কিন্তু এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, সূত্রটা। আচ্ছা, আদর্শ দৈহিক ওজনের 20% বা তার বেশি পরিমাণ মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থূলতা বলে। হ্যাঁ, এটা বোর্ড পরীক্ষা অনেকবার আসছে, কাজে এটা ভালো করে পড়বা। স্থূলতা বা ওবেসিটি বলা হয় ইংরেজিতে, ইংরেজিটা মনে রাখতে হবে। ওবেসিটি যদি আসে, তাই না, ওবেসিটি যদি আসে তাহলে আমরা বুঝবো স্থূলতাই, ইংরেজিটাও একটু মনে রাখবা। আর এই সূত্রটা মনে রাখবো, বিএমআই দেহের ওজন কিলোগ্রাম ডিভাইডেড বাই ব্যক্তির উচ্চতা। যদিও এখানে হাই লেভেলের বই এখানে একটা গুণন 100 আছে, কিন্তু এখানে নাই, তোমাদের বইয়ে যে আছে তাই লিখবা। আর একজন স্বাভাবিক মানুষের বিএমআই এর বিস্তৃতি কত, এটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। না, ছকের মধ্যে শুধু 2 আর 3 পড়বা, ছকের মধ্যে শুধু 2 আর 3, হ্যাঁ, ছকের মধ্যে 2 আর 3 পড়বে। স্থূলতার এবার দেখো, বেরিয়াট্রিক্স আছে না, বোল্ড করা। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতার কারণ প্রতিরোধ চিকিৎসা ও অস্ত্রোপচার সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলা হয় বেরিয়াট্রিক্স। বেরিয়াট্রিক্সের বাংলা অর্থ কি জানো? ওজন হারানো। বেরিয়াট্রিক্সের বাংলা অর্থ কি? ওজন হারানো। বেরিয়াট্রিক্সের বাংলা অর্থ কি? ওজন হারানো। বেরিয়াট্রিক্সের বাংলা অর্থ ওজন হারানো। বেরিয়াট্রিক্সের বাংলা অর্থ ওজন হারানো। আচ্ছা, এবার দেখো যে আমরা এবার এখানে কিছু অসুখ আছে যেগুলো তোমরা তো নাও বুঝতে পারো, আমি একটু বলি। যে যেমন দেখো, যদি স্থূলতা কারো বেশি হয় তাহলে কি কি রোগ হতে পারে সেটা বলছি। যে তার করোনারি হৃদরোগ হবে, টাইপ 2 ডায়াবেটিস হবে। টাইপ 2 ডায়াবেটিস এর আগে বলছিলাম, মনে আছে তো না? জন্মগত যে হচ্ছে টাইপ 1, আর যেটা হচ্ছে ওই বেশি মিষ্টি, হ্যাঁ, মানে কেউ যদি তার শরীরে যেটুকু ওজন হওয়া দরকার বেশি খাওয়ার কারণে ওজন বাড়ায় ফেলছে, তখন তার রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকাটা এটা টাইপ 2। আর জিনতাত্ত্বিক বিভ্রাট যদি কারণে যদি তার গ্লুকোজ হজম না হয়, শরীর কিন্তু অত মোটা না, তখন এটা হলো টাইপ 1। তাহলে জিনতাত্ত্বিক কারণে হলে টাইপ 1 মনে রাখবা, আর জিনতাত্ত্বিক ছাড়া এমনি এমনি হলে টাইপ 2। এটা হলো মূল কথা। হ্যাঁ, হ্যাঁ, এটা থেকেও আসে, এটা জন্মগত আর কি। জন্মগত 95% জন্মগত, আর 5% নিজেদের দোষে অনেক সময় হয়। অনেক অত্যাচার করলে শরীরের উপরে তখন হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো এখানে আরেকটা আছে টাইপ 2 ডায়াবেটিস, তারপর ক্যান্সার। হ্যাঁ, তারপর উচ্চ রক্তচাপ হয়, স্ট্রোক হতে পারে, যকৃত থলির অসুখ হয়, স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়াটা কি বলো তো? যারা আর কি খুব মোটা মানুষ হয় তাদের স্লিপ অ্যাপনিয়া হয়। আচ্ছা বলো, স্লিপ অ্যাপনিয়া কি হতে পারে? স্লিপ অ্যাপনিয়া এটা কি রোগ? কি হতে পারে? স্লিপ অ্যাপনিয়া অ্যাপনিয়া মানে বুঝাই, স্লিপ অ্যাপনিয়া মানে বুঝাই ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, দম আটকে যাওয়া। এটা হলো যে তখন তার ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙে বসবে, তারপরে তোমার হচ্ছে মানে শ্বাস প্রশ্বাস একটু স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, মানে দম আটকানো তো অনেক কষ্টের না, ঘুমের মধ্যে দম আটকে যাবে, বুঝছো? তখন অনেকে মারাও যায়, দম দেখা যায় দেরি হয়ে গেল। হ্যাঁ, দিয়ে তোমার হচ্ছে তোমাদের অবশ্য স্বাস্থ্য ঠিক আছে, সমস্যা না। হ্যাঁ, রোহানের স্বাস্থ্য তো বেশি ঠিক নেই। স্বাভাবিকের থেকে কম স্যার। আচ্ছা, তাহলে স্লিপ অ্যাপনিয়া বুঝলা। আচ্ছা, অস্টিও অর্থাইটিক্স মানে তো বুঝতে পারছো, অস্থি রোগ আর কি। হ্যাঁ, অর্থাইটিস মানে অস্থি রোগ।
তাহলে এটাও হবে, কারণ হাড়ের উপর চাপ পড়বে, হাঁটুর উপর চাপ পড়বে, তখন ক্ষয় হবে, অস্থির যে ক্ষয় হয় এটাই হলো অস্টিওআর্থ্রাইটিস। গন্ধান্ত তো জানোই, বাচ্চা কাচ্চা না হয়। স্থূলতার কারণ এগুলো অবশ্য নিজেরাই বুঝতে পারবা, তবে যেগুলো বুঝবে না আমি একটু বলি। যেমন 11 নম্বর পয়েন্টে দেখো অসুখ আছে একটা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। পলিসিস্টিক ওভারি সিনড্রোম মানে পলিসিস্টিক মানে বহু সিস্ট হওয়া, কোথায় হওয়া? জরায়ুতে হওয়া। জরায়ুতে বহু সিস্ট হওয়া। সিস্টটা কেমন? সিস্টটা হচ্ছে থলের মতো, একটু সফট ধরনের হবে। টিউমারের আগের অবস্থা হলো সিস্ট। টিউমারের আগের অবস্থা হলো সিস্ট। টিউমার থেকে সিস্ট থেকে অনেক সময় টিউমার হয়ে যায়, পরবর্তীতে ক্যান্সার। তাহলে জরায়ুতে অনেকগুলো সিস্ট হবে, এক ধরনের টিউমার বলা যায়। আরেকটা রোগ আছে কুশিং সিনড্রোম, দেখো তার শেষের দিকে আছে কুশিং সিনড্রোম। এটা হলো হরমোন ঘটিত রোগ, কর্টিসল হরমোন বেড়ে যায়। তখন তার কর্টিসল হরমোন যদি বেড়ে যায় তাহলে তার হচ্ছে অনিয়মিত মাসিক হবে, অনিদ্রা হবে। অনিয়মিত মাসিক আর অনিদ্রা, এবং খাওয়ার প্রতি খুব খিদা লাগবে, খালি খাইতে ইচ্ছা করবে। এটা হলো কুশিং সিনড্রোমের বৈশিষ্ট্য। এমনি মোটা মানুষ, তারপরে যদি আরো খাইতে ইচ্ছা করে আর যদি খায় তাহলে কি হবে, তাই না? আমাদের এলাকাতে আমাদের প্রতিবেশী একটা আছে, একটা মেয়ে আছে খুবই মোটা, বুঝছো? মানে এই পরিণাম খাইবে পরে তো অনেক মোটা, তো কিন্তু ও খালি মনে করো যে খিদা লাগে ওর বেশি, বুঝছো? তো চুরি করে চলে খায়, ছোট মনে বুঝে না। তো একদিন মনে করো যে রাস্তা বলছে ওকে খাওয়া কন্ট্রোল করাতে হবে, তো একদিন মনে করো চুরি করে মিষ্টি কপা খাইছে। তো ওর আব্বা দেখে ওকে হাই রে মারা মায়ের। এখন মেয়েটা ভাবছে যে আমার আব্বা এত নিশ্চয় আমাকে মারতে, কিন্তু আব্বা তো মারতে ওর ভালো তো। হ্যাঁ হ্যাঁ কি হবে স্যার অত মানে ছোট মেয়েকে মারি তার না হবে না। ছোট মেয়ে তো বুঝেও না, তারপরে কি মিষ্টি আনবে না, ও আর কেউ খাবে না। না কি স্যাক্রিফাইস তো করতেই হবে। ভালো লাগে। তারপরে কি হচ্ছে? ও চিল্লাই চিল্লাই কাঁদছে, আশপাশে সবাই কাঁদছে, পরে শুনছে এই কাহিনী। হ্যাঁ এখন এখন ধরো বেশি ছোট মানুষ, শোনো, বেশি ছোট মানুষের হয় কি যে বুঝালেও তো বুঝে না, একটু বড় হলে তো বুঝবে, তাই না? তোমাদের মতো বয়স হলে বুঝবে, কিন্তু বেশি ছোট মানুষ কি বুঝে? ও তো বুঝে না। হ্যাঁ, যেমন অনেক সময় ছোট বাচ্চা দেখা যাচ্ছে 2 বছরের একটা বাচ্চা, ধরো ব্রেড নিয়ে যদি খেলে তুমি তো কেড়ে নেবে, তাই না? এখন ও খুব কান্নাকাটি করছে, তখন তুমি দিয়ে দিবা, দিলে তো ওর ক্ষতি, হাত কেটে ফেলবে, তখন তো তোমাকে নিষ্ঠুর হতে হবে, দেওয়া যাবে না। এখন বুঝালেও বুঝবে না। হ্যাঁ তাহলে তাহলে কুশিং সিনড্রোম হলো, এটার লক্ষণ হলো অনিয়মিত মাসিক হবে, অনিদ্রা হবে, আর খাই খাই ভাব থাকবে সবসময়, খাইতে ইচ্ছা করবে। এটা একটা সমস্যা। হ্যাঁ, স্থূলতার কারণে স্বাস্থ্যগত সমস্যা, এটার মধ্যে গুরুত্বপূর্ণ হলো 1 নম্বর পয়েন্ট, তারপরে 2 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট এমসিকিউর জন্য। আর স্থূলতা প্রতিরোধ, স্থূলতা প্রতিরোধটাও সৃজনশীল, আর হচ্ছে কারণটা হলো সৃজনশীল। লাস্ট এটা হ্যাঁ, স্থূলতার কারণ এটা বোর্ড পরীক্ষা অনেকবার আসছে, এটা কিন্তু স্ট্রাকচারে দিতে হবে। স্থূলতার কারণ এটা বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। এই যে 12টা। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো একটা আছে যে স্থূলতা প্রতিরোধে, এখানে হচ্ছে তোমার কিছু শব্দ আছে, যেমন 10 নম্বর পয়েন্টে একটা শব্দ আছে, যেটা বুঝতে না সেটা বলছি। এই যে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংস্থা FDA, FDA এর ফুল মিনিংটা কি? FDA 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 এর ফুল মিনিং দেখো, FDA হলো ফুড, এটা বুঝতে পারছো তাই না? ফুড এন্ড এ ফুড এন্ড পুরো লিখে, আচ্ছা এখানে এখানে পুরো লিখে ফুড এন্ড ইতে ডাক, তারপর হলো অ্যাডমিনিস্ট্রেশন, এটা হলো ফুলমিনি।
ওরা যত মেডিসিন আছে আচ্ছা তাহলে হচ্ছে তোমাদের আগামী দিন আমাদের একদম প্রথম থেকে 5 অধ্যায় শুরু হবে হ্যাঁ আগামী দিন হলো প্রথম থেকে 5 অধ্যায় শুরু হবে 5 অধ্যায়টা পড়তে ভালো লাগবে তোমাদের বেশি অনেক অজানা বিষয় আর কি জানতে পারবে হ্যাঁ এই জন্য 5 অধ্যায় তো মিস করবে না হ্যাঁ নেক্সট দিন তো পরীক্ষা আছে পরীক্ষা কি ও সাজেশন দিয়েছেন আচ্ছা আসতে পারছে